বন্ধুরা রিসেন্টলি এসএসসি সিজিএল 2024 এর প্রিলিমস এর রেজাল্ট পাবলিশ করা হয়, যেখানে আনরিজার্ভড ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি থেকে কাট অফ যায় 153 প্লাস। এবং এই কাট অফ দেখার পর প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা বিভিন্ন ফর্মে প্রোটেস্ট করা শুরু করে যে এসএসসি সিজিএল 2024 পরীক্ষায় কোনো না কোনো ফর্ম অফ স্ক্যাম হয়েছে। কারণ যেখানে ভ্যাকেন্সি এবার 17,000 প্লাস ছিল, সেখানে এত হাই কাট অফ কি করে যায়? হাউ ইজ ইট পসিবল? এবং এখানেই শেষ নয়, এসএসসি সিজিএল 2024 এর প্রিলিমসের রেজাল্ট পাবলিশ করার কিছু ঘন্টার মধ্যেই এসএসসি তার 2025 সালের ক্যালেন্ডারও রিলিজ করে দেয়, যেখানে প্রচুর পরীক্ষার ডেটস মেনশন করা থাকে, যাতে করে স্টুডেন্টরা এই 2024 এর প্রিলিমসের রেজাল্টের উপর ফোকাস না করে 2025 এর পরীক্ষাগুলোর উপর ফোকাস করতে পারে। এবং এখানেই শেষ নয়, কিছু মাস আগে এসএসসি এমটিএস পরীক্ষা, যেটাকে আমরা মাল্টিটাস্কিং স্টাফ এক্সাম বলি, সেই পরীক্ষাতেও কোনো না কোনো ফর্ম অফ স্ক্যামের ইনফরমেশন পাওয়া যায়। তো সত্যি সত্যি কি এসএসসির পরীক্ষাগুলোতে স্ক্যাম হচ্ছে? দেখো বন্ধুরা, এখন অবধি সেরকম কোনো কংক্রিট ইনফরমেশন অথবা প্রুফ তো পাওয়া যায়নি, কিন্তু যেমনটা স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসের মাধ্যমে জানা যাচ্ছে যে এইবারকার এসএসসি সিজিএল 2024 এর যে রেজাল্ট বেরিয়েছে, সেইখানে নাকি প্রিলিমসের পেপারই লিক হয়ে গেছে। এবং এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যেটা মেজরিটি স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসের মাধ্যমে জানা যাচ্ছে। সেকেন্ড পয়েন্ট, যেটা অনেক স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরাই বলছে, যে আমরা যখন পরীক্ষা দিতে গেছি তখন আমাদের পাশে অনেক স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরাই ছিল না, অথচ তাদের রোল নাম্বারগুলো প্রিলিমসের রেজাল্টে চলে এলো কি করে, যেখানে তারা পরীক্ষাই দেয়নি। 3 নম্বর পয়েন্ট উঠে আসছে, এসএসসি সিজিএল পরীক্ষায় নর্মালাইজেশন হয় কিভাবে? আদৌ কি নর্মালাইজেশন ঠিকভাবে হয় নাকি ঠিকভাবে হয় না? 4 নম্বর পয়েন্ট যেটা উঠে আসছে, সেটা হলো কিছু কিছু এক্সাম সেন্টারে ম্যাসিভ লেভেলে চিটিং হয়েছে। তো আদৌ কি এই জিনিসগুলো সত্যি? দেখো বন্ধুরা, এখন অবধি তো এগুলো প্রমাণ করা যায়নি, তবে আমি যদি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি আইবিপিএস পিও পরীক্ষাও ক্লিয়ার করেছি, আইবিপিএস ক্লার্কও ক্লিয়ার করেছি, সিজিএল এর পরীক্ষাও ক্লিয়ার করেছি, আমি সিএইচএসএলও ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি এসএসসির পরীক্ষাগুলোর ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু এসএসসির পরীক্ষাগুলোর ব্যাপারে কিছু কিছু জিনিস তোমাদের জেনে রাখা উচিত যখন তোমরা এসএসসি সিজিএল পরীক্ষা অথবা এসএসসি যে কোনো পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছো। সব থেকে ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, এসএসসির এক্সামসগুলো ভীষণ একটা রিস্কি এক্সাম, এবং তার পেছনে একটা প্রধান কারণ হলো এসএসসির পাস্ট রেকর্ড একদম ভালো না। যদি আমি এসএসসি সিজিএল 2017 এর কথা বলি, তো সেইখানে ইউএফএম লেগেছিল, যেটাকে আমরা আনফেয়ার মিনস বলি, যার জন্য প্রোটেস্ট হয়েছিল। এসএসসি সিজিএল 2018 পরীক্ষার কথা যদি বলি, তো সেই পরীক্ষা তো ম্যাসিভ লেভেলে চিটিং হয় এবং সেই পরীক্ষাটাও আবার রিশিডিউল করা হয়। এসএসসি সিজিএল 2019 পরীক্ষার কথা যদি বলি, তো নর্মালাইজেশনের নামে অ্যাবনর্মালাইজেশন হয়, যেখানে স্টুডেন্টসদের নম্বর -15 -25 এই অবধিও গেছিল। তো ন্যাচারালি বুঝতেই পারছো, এসএসসির পরীক্ষাগুলোর ট্র্যাক রেকর্ড কিন্তু খুব একটা ভালো না, এবং এই সমস্ত জিনিসগুলো হওয়ার ফলে এসএসসির পরীক্ষাগুলোর ওপর কোর্ট কেসও হয়। এবং একবার যদি কোনো এসএসসির পরীক্ষার ওপর কোর্ট কেস চলে, তো সেই পরীক্ষার রেজাল্ট বেরোতে অথবা রিক্রুটমেন্ট হতে অথবা পোস্টিং পেতে প্রচুর 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 দেরি হয়। এবং এই দেরি হওয়ার ফলে ভোগে কারা? ভোগে স্টুডেন্টরা, যারা পরীক্ষা দিয়েছে, কারণ তাদের বয়স তো বেড়েই যাচ্ছে, তারা সেই পরীক্ষাগুলোর মধ্যে লেগেই আছে। এবং এখানেই শেষ নয়, এসএসসি সিজিএল পরীক্ষায় কোনো ওয়েটিং লিস্ট বার করা হয় না। তো ন্যাচারালি যে সমস্ত পোস্টগুলো খালি থেকে যাচ্ছে, সেই সমস্ত পোস্টের মধ্যে কতগুলো পোস্ট পরের বছর অ্যাড করা হচ্ছে এবং কতগুলো পোস্ট পরের বছর অ্যাড করা হচ্ছে না, তার ব্যাপারে খুব কম ইনফরমেশনই আমরা পাই, তার ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন আমরা জানি না। শুধু তাই নয়, এসএসসির আন্ডারে যত পরীক্ষা হয়, সে তুমি সিজিএলই নাও, সিএইচএসএলই নাও, এমটিএসই নাও, যাই পরীক্ষা নাও না কেন, সমস্ত পরীক্ষার ম্যাথসের পেপার বলো, চাই রিজনিং পেপার বলো, চাই ইংলিশের পেপার বলো, এত ইজি করা হয় বলে অ্যানালিসিস করা প্রচন্ড সোজা হয়ে যায়, যার জন্য কাট অফ এতটা হাই যাওয়ার চান্স থাকে, যেটা ব্যাংকিং এক্সামসে থাকে না। ব্যাংকিং এক্সামসে তুমি যদি মেন্স পরীক্ষা তুলে নাও, সেখানে পেপারের লেভেল প্রত্যেক বছর আলাদা আলাদা আসে, যার জন্য অ্যানালিসিস করা ডিফিকাল্ট হয়ে যায়। শুধু তাই নয়, এসএসসি তার আনসার কি যখন রিলিজ করে, সেখানে কোশ্চেন পেপারের সমেত রিলিজ করে। তো ন্যাচারালি যারা যারা এসএসসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা একটা কমপ্লিট আইডিয়া, কমপ্লিট ইনফরমেশন পেয়ে যায় যে হুবহু এই কোশ্চেনগুলোই আমাদের পরের এক্সামে আসতে চলেছে, অথবা এই প্যাটার্নের ওপরই কোশ্চেন বারবার আসবে, আমাদেরকে আর অন্য কোনো জিনিস আলাদা করে পড়তে হবে না, যেটা ব্যাংকিং এক্সামসের ক্ষেত্রে হয় না। কারণ ব্যাংকে তুমি যে কোনো পরীক্ষা তুলে দেখে নিতে পারো, সেখানে প্রিলিমসের পেপারও রিলিজ করা হয় না এবং মেন্সের পেপারও রিলিজ করা হয় না, যার জন্য স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের মধ্যে আইডিয়া লাগার চান্সটা অনেক কম থাকে যে এক্স্যাক্টলি আমাদের পেপার কি কি রকমের আসতে পারে অথবা আসতে চলেছে। শুধু তাই নয়, এসএসসি সিজিএল পরীক্ষার কাট অফ এত হাই যাওয়ার পেছনে আরো একটা প্রধান কারণ হলো যে এখানে রিপিটাররা বারবার অ্যাপ্লাই করে, অর্থাৎ যারা অলরেডি সিলেক্টেড ক্যান্ডিডেট, যারা কোনো না কোনো পোস্টে চাকরি করছে, তারা আবার এসএসসি সিজিএল এর পরীক্ষা দেয় শুধুমাত্র হায়ার গ্রেড পে পাওয়ার জন্য অথবা হোম পোস্টিং পাওয়ার জন্য। এবং যেহেতু এসএসসি সিজিএল পরীক্ষায় কোনো ওয়েটিং লিস্ট দেওয়া হয় না, তো ন্যাচারালি সেই সমস্ত ক্যান্ডিডেটরা যারা প্রথমে ভেবেছিল হায়ার পোস্টে পাবে, তারা যদি সেই পোস্টে না পেয়ে তার থেকে কম লোয়ার পোস্টে পায়, তাহলে সেই পোস্টে তারা জয়েন করবে না, সেই পোস্টটা ভ্যাকেন্টই থেকে গেল। এবং সেই পোস্টটা ভ্যাকেন্ট থেকে গেল মানে থেকেই গেল, সেই ভ্যাকেন্ট পোস্টে যে একটা নতুন ছেলে অথবা মেয়ে ঢুকবে, তার কোনো চান্সই এসএসসি রাখে না, যেটা ব্যাংকিং এক্সামসে হয় না। তো ন্যাচারালি আমার সাজেশন এইটাই থাকবে তোমাদেরকে, যারা যারা এসএসসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ফুল টাইম এটার পেছনে না ডিভোট করে
ব্যাংকিং এক্সামসের দিকে শিফট করো এবং ব্যাংকিং এক্সামসের জন্য ভালো করে প্রিপারেশন নাও। যত আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষা হয় সমস্ত ব্যাংকিং এক্সামসেই ওয়েটিং লিস্ট দেওয়া হয়, তো কোনো ভ্যাকেন্সি ফাঁকা যায় না। তারই সাথে সাথে ব্যাংকিং এক্সামস একদম টাইম বাউন্ড হয়, মানে এই তারিখেই প্রিলিমসের পরীক্ষা হবে, এই তারিখেই মেন্সের পরীক্ষা হবে, এই তারিখেই ইন্টারভিউ হবে, এই তারিখেই তুমি ফাইনাল রেজাল্ট পাবে, সমস্ত জিনিস নোটিফিকেশনে মেনশন করা থাকে। তো ন্যাচারালি যখনই তোমরা এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তখনই একটা ব্যাকআপ প্ল্যান অবশ্যই এবং অবশ্যই রাখবে, কারণ বয়স যদি একবার বেরিয়ে যায় তারপর আর ব্যাংকিং এক্সামসেও অ্যাপ্লাই করতে পারবে না। বয়স একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এজ যদি পেরিয়ে যায় তারপর কোনো এক্সামে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তো এখন থেকেই নিজেকে চেঞ্জ করো, ডিমোটিভেটেড ফিল করে কোনো লাভ নেই, একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে প্রিপারেশন করো। এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই, তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ যত আমাদের ব্যাংকিং এক্সামস হয় সেই সমস্ত পরীক্ষাগুলোতেই টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং খুব ভালো করে জানবে, অর্থাৎ যে স্টুডেন্ট কম টাইমে বেশি কোশ্চেন সলভ করতে পারবে, সে খুব ইজিলি কাট অফ ক্লিয়ার করতে পারবে এবং তার সিলেকশনও হয়ে যাবে। কিন্তু যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং এর উপর ফোকাস করবে না, সে যতই চেষ্টা করুক না কেন তার পরীক্ষা কিছুতেই ক্লিয়ার হবে না। সে বারবার পরীক্ষা দিতে থাকবে কিন্তু তবুও তার পরীক্ষা ক্লিয়ার হবে না। তো ন্যাচারালি আমার সাজেশন এটাই হবে যে টেকনিক অফ সলভিং এর উপর খুব ভালো করে ফোকাস করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।